বিউটিফুল স্টুডেন্ট, আমি হচ্ছে আজকে পড়াবো হচ্ছে নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান। নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান যারা হচ্ছে এখনো বই নতুন পাইছে তারা হচ্ছে পড়বা, আর হচ্ছে যারা এখনো পড়া শুরু করে নাই ভালো করে হচ্ছে একেবারে হচ্ছে পরীক্ষার জন্য পড়বা, তাদের জন্য হচ্ছে আমি আলোচনা করব। আমরা হচ্ছে প্রথমে চলে যাই হচ্ছে লেনদেন। তোমরা পড়বা হচ্ছে লেনদেন কাকে বলে, আর লেনদেন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে লেনদেন শব্দের দেখা হচ্ছে লেনদেন। তো লেনদেন আমরা এখানে পড়বো লেনদেন হচ্ছে, আমরা এখানে একদম এটা থেকে হচ্ছে আমরা দেখি লেন, আরেকটা আছে এখানে পাচ্ছি হচ্ছে দেন, লেন আর হচ্ছে দেন পাইছি। একদম আমরা দেখি লেন মানে হচ্ছে নেওয়া, দেন মানে হচ্ছে দেওয়া, মানে আমরা সহজ ভাষায় যেটা বুঝি আর কি। আর হচ্ছে যদি আমরা লেনদেন শব্দকে আবিধানিক অর্থ হচ্ছে গ্রহণ, গ্রহণ আর হচ্ছে প্রদান। তা আমরা এখন পাচ্ছি হচ্ছে লেনদেন অর্থ হচ্ছে গ্রহণ বা গ্রহণ অথবা দেওয়া নেওয়া, বা হচ্ছে কি দেওয়া নেওয়া, আর হচ্ছে দেওয়া, আর একটা হচ্ছে নেওয়া বা আদান বা প্রদান, বা হচ্ছে গ্রহণ বা প্রদান। তো আমরা লেনদেনকে দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে বহিস্থ লেনদেন, বহিস্থ মানে হচ্ছে বাইরের লেনদেন, অভ্যন্তরীণ লেনদেন মানে হচ্ছে ভিতরের লেনদেন। এই দুটি প্রতিষ্ঠানে দুই ধরনের লেনদেনই হয়ে থাকে। আর হচ্ছে লেনদেন হওয়ার জন্য হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, এইটি হচ্ছে লেনদেন। লেনদেন আর ঘটনা, আমি বলি তোমাদেরকে ঘটনা আর লেনদেন, সকল ঘটনা নয় কিন্তু সকল লেনদেন ঘটনা। ধরো হচ্ছে তোমার একটা হচ্ছে তোমাদের স্কুলের হচ্ছে পরীক্ষার জন্য হচ্ছে একটা বেতন নির্ধারণ করছে, এটা তোমাদের থেকে নিবে, এটা হচ্ছে লেনদেন। কিন্তু যদি তোমাদের প্রধান শিক্ষক মারা যায়, তো এটা কি তোমাদের জন্য লেনদেন? এটা কি প্রতিষ্ঠানে কোনো আর্থিকভাবে ক্ষতি হয়েছে? না, কিন্তু হচ্ছে সবাই কষ্ট পাবে, এটা হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে কোনো ক্ষতি হয় নাই, কিন্তু হচ্ছে যেমন আমি বলি ওই ব্যক্তিকে কিন্তু হচ্ছে অন্য একজন টিচারকে দিয়ে বা অন্য একজন শিক্ষক নিয়োগ দিয়ে হচ্ছে তোমাদের স্কুলে প্রধান শিক্ষক বা অধ্যক্ষ আবার নিয়োগ দিবেন। কিন্তু হচ্ছে যদি তোমাদের তোমরা যদি মনে করো যদি পরীক্ষার ফিস তোমার থেকে না নেয়, কোনো একটা স্টুডেন্ট থেকে নেবে, কিন্তু তোমার হিসাব করার সময় তোমারটাও হিসাব করছে, সেজন্য হচ্ছে এটি কি হবে? লেনদেন হবে। লেনদেন আর হচ্ছে যদি আরও আমরা সহজভাবে বললে লেনদেনের বৈশিষ্ট্য পাই হচ্ছে আমরা বই অঙ্কের পরিমাপযোগ্য হতে হবে, অর্থাৎ কোনো একটি টাকার অঙ্কের পরিমাপযোগ্য হতে হবে। ধরো হচ্ছে তুমি এখন টাকা বা টাকা বললে হচ্ছে হবে না, কেন? টাকা তো হচ্ছে বাংলাদেশের, তো ডলারে যদি পরিমাপ করা হয় সেটি হবে না, সেটিও হবে। সেজন্য হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। আর্থিক অবস্থার পরিবর্তন, আর্থিক অবস্থা আমরা কেন করি? আর্থিক অবস্থা হচ্ছে বছরে, আর্থিক অবস্থা সম্পর্কে তোমাদের বলতে গেলে হচ্ছে একটু সমস্যা হয়ে যাবে, তোমরা এখন হয়তো দূর যাও না, সেই জন্য হচ্ছে আমি বলি তোমরা যদি কোনো প্রতিষ্ঠানে নগদ সম্পত্তি ক্রয় করানো, সেটি হচ্ছে তোমার প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পাবে, তখন হচ্ছে তোমার প্রতিষ্ঠানে সম্পদ বৃদ্ধি পাবে। যদি তোমার প্রতিষ্ঠান থেকে কোনো একটি সম্পদ অন্য প্রতিষ্ঠানে চলে যায়, তাহলে হচ্ছে তাদের সম্পদ বৃদ্ধি পাবে, তোমার সম্পদ হ্রাস পাবে। সেই জন্য হচ্ছে এটি আর্থিক অবস্থান, আর্থিক অবস্থান, তোমার আর্থিক অবস্থান পরিবর্তন হয়েছে না? ধরো হচ্ছে তোমার আগে 5টা টেবিল ছিল, এখন তো 6টা টেবিল হয়ে গেছে, বা আগে 5টা টেবিল ছিল, এখন তো 4টা হয়ে গেছে, আরেকটা বিক্রি করে বা অন্য কোথাও দিয়ে দিলে, তো এখন তোমার আর্থিক অবস্থার পরিবর্তন। এভাবে হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। দ্বৈত সত্তা, দ্বৈত সত্তা বলতে হচ্ছে দুইটা পক্ষ থাকবে, এইটা বুঝো, এতটুকু বুঝো, দুইটা পক্ষ থাকবে। এক পক্ষ হচ্ছে সুবিধা গ্রহণ করবে, অন্য পক্ষ হবে সুবিধা প্রদান করবে। তারপর হচ্ছে স্বয়ংসম্পূর্ণ বা স্বতন্ত্রতা, হচ্ছে একটি লেনদেনের সাথে অন্য একটি লেনদেনের কোনো সম্পর্ক থাকবে না, এটি একটি স্বয়ংসম্পূর্ণ লেনদেন হবে। আর হচ্ছে দৃশ্যমানতা, মানে দেখতে হবে, তুমি হচ্ছে দেখবা কিভাবে হচ্ছে তোমার 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 দৃশ্যমানতা বলতে হচ্ছে দৃশ্যমানতা বলতে হচ্ছে দৃশ্যমানও হতে পারে, অদৃশ্যমান হতে পারে। যেমন তুমি বলতে পারো লেনদেন তো আমরা দেখি হচ্ছে আমি আজকে আমার প্রতিষ্ঠানের জন্য টেবিল ক্রয় করছি, টেবিলটা কিন্তু আমার প্রতিষ্ঠানে আসছে, কিন্তু প্রতিষ্ঠানে এই টেবিলটা আসার পর তুমি দেখতেছো, কিন্তু এই টেবিলটা ব্যবহারের কারণে অনেকদিন ব্যবহার করার পরে দেখবা হচ্ছে এক পাশ দিয়ে
এই যেগুলো হচ্ছে লোহা 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 দেওয়া হয়, এগুলো দেখবো হচ্ছে আস্তে আস্তে পড়ে যাচ্ছে, তারপর হচ্ছে পোকা খাচ্ছে টেবিলগুলা। সেজন্য হচ্ছে তুমি এগুলো হচ্ছে কিভাবে হিসাব করবা, এগুলোর জন্য হচ্ছে আমরা অবশ্যই নির্ণয় করি। অবশ্যইগুলাকে বলা হয় হচ্ছে অদৃশ্যমান লেনদেন। অবশ্যই ছাড়াও অনেক অনেক লেনদেন হয়ে থাকে অদৃশ্যমান, সেই জন্য তোমাদেরকে প্রথমে অবশ্যইটা বোঝানো হচ্ছে। তারপর হচ্ছে ওই ঐতিহাসিকতার ঘটনা, এই সকল ঘটনা আর্থিক অবস্থা পূর্বেই ঘটে গেলে সেগুলোকে বলা হয়, অর্থাৎ ঘটনাগুলো লেনদেন হবে। ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনার আর্থিক অবস্থা পরিবর্তন সত্ত্বেও অবশ্যই লেনদেন হিসাবে গণ্য করা হবে। যেমন হচ্ছে তোমাকে অনাদায়ী পাওনা পাট্টা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতি মানে হচ্ছে, ধরো হচ্ছে তুমি তোমার ফ্রেন্ডকে হচ্ছে 2,000 টাকা লোন দিছো। ফ্রেন্ড দিয়ে গেলে 2,000 টাকা লোন দিলে লোন পাওয়া যায় না। দেখা হচ্ছে 2,000 টাকা লোন দিছো, কিন্তু হচ্ছে এখন তুমি হচ্ছে দেখতেছো হচ্ছে তোমার ফ্রেন্ডে সেই টাকা দিবে হচ্ছে দিচ্ছে না, সেই জন্য তুমি ওর থেকে 1,500 টাকা নিতে পারো আন্দাজ করতেছো। সেই জন্য তুমি হচ্ছে 5,500 টাকা কুড়িন সঞ্চিতি ধরছো। এটাকে বলা হচ্ছে অনাদায়ী পাওনা কুড়িন সঞ্চিতি। সেই জন্য এটা হচ্ছে মানে তুমি অগ্রিম ভাবানা জেনে তারপর হচ্ছে তুমি এখন হচ্ছে এটা ঠিক করে নিচ্ছ হচ্ছে আমার 500 টাকা এখান থেকে লস যাবে, এটা হচ্ছে আমি ধরে নিছি, এটা ব্যবসার জন্য ধরে নিতে হয়। তারপর হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব। হিসাব সমীকরণ কোনটা? আমাদের হিসাব সমীকরণ বলতে বোঝায় এ সমান এল প্লাস ও ই। এ সমান হচ্ছে অ্যাসেট বা সম্পদ, এল মানে হচ্ছে দায়, ও ই মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব। তো এখন আমরা এতটুকু পড়ছি। এখন হচ্ছে ধরো আমি দেখাই তোমাকে, সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব মালিকানা সত্ত্ব। তো এখন এতটুকু পড়ছি, কিন্তু হচ্ছে আমরা এখন এতটুকু পরে রাখা হচ্ছে, এতটুকু মাথায় রাখো। এতটুকু মাথায় রাখার পর হচ্ছে আমরা এখন আসবো হচ্ছে কোনটা লেনদেন কোনটা লেনদেন নয়। আমরা পড়বো হচ্ছে হিসাব বিজ্ঞান বইয়ের 11 নম্বর পেজের যেটা হচ্ছে লেনদেন চিহ্নিতকরণ, যেটা পার্টস আছে সেটা আমি হচ্ছে পড়বো আর হচ্ছে বুঝিয়ে দিব। দেখো হচ্ছে এটা থেকে বুঝাবো আমি তোমাদেরকে। দেখো হচ্ছে আমি এখানে সহজভাবে লিখছি এল এ সমান এল প্লাস উই। উই হচ্ছে মালিকানা সত্ত্ব বা ওনার্স ইকুইটি, লাইবিলিটি, অ্যাসেট। এখানে হচ্ছে আমাদের আছে হচ্ছে ব্যবসায়ী মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা। 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করা হলে দেখো হচ্ছে আমার এখানে কি পরিবর্তন হবে। আমি হচ্ছে 50,000 টাকা, আমার 50,000 টাকা ছিল, এটা হচ্ছে আমি ব্যবসা নিয়ে আসছি। এখন আমার ব্যবসায় যদি আমি নিয়ে আসি আমার 50,000 টাকা আছে না, তো আমার মালিকানা সত্ত্ব, আমার মালিকানা বৃদ্ধি পাবে হচ্ছে 50,000 টাকা। কিন্তু এটা হচ্ছে আবার কোনটা, এটা প্রতিষ্ঠানের জন্য কি হচ্ছে, এটা প্রতিষ্ঠানের জন্য সম্পদ নগদত্ব পাইছে। নগদত্ব পাওয়ার পরে এটা হচ্ছে মালিকানা একে বৃদ্ধি করবে, একে বৃদ্ধি করবে আর হচ্ছে মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করবে। তারপর দেখি হচ্ছে নগদে পণ্য ক্রয়। এখানে এটা আমরা কি পেয়েছি, এটা লেনদেন। কারণ হচ্ছে মালিকানা সত্ত্বের আমরা বলতে পারি হচ্ছে এখানে মালিকানা হিসাব সমীকরণ এ সমান এল প্লাস উই সমীকরণটিকে এক নম্বর মূলধন আনার ফলে বৃদ্ধি পাইছে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। তারপর আসি হচ্ছে নগদে নগদে কি করছে, নগদে হচ্ছে পণ্য ক্রয় করছে। নগদে পণ্য ক্রয় করলে হচ্ছে আমার কি, তোর হচ্ছে আমি পণ্য ক্রয় করছি। এখন পণ্য ক্রয় করলে হচ্ছে আমার নগদ টাকা কি হবে, আমার নগদ টাকা হ্রাস পাবে। আমার নগদ টাকা হ্রাস পাইছে হচ্ছে কত টাকা, 1,500 টাকা। এখন আমি হচ্ছে এটা কমার্সে এই মাইনাস বোঝানোর জন্য হচ্ছে পাঁচ ব্র্যাকেট দিয়ে বন্ধনী দিতে হয়। নগদে পণ্য ক্রয় করছি। এখন এটা কি আমাদের ব্যয়। ব্যয় হলো হচ্ছে আমাদের এখানে আসবে এদিকে, যেমন এদিকে আসবে হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব হচ্ছে 4টা অংশ থাকে। 4টা অংশ কি কি, আয়, ব্যয়, তারপর আছে হচ্ছে মালিক মূলধন আর উত্তোলন। এখানে হচ্ছে আমরা এখানে হচ্ছে হ্রাস পাবো হচ্ছে কোনটা থেকে, মালিকানা সত্ত্ব থেকে। কারণ হচ্ছে আমাদের বিয়ে হয়েছে, বিয়ে হলে মাইনাস, আয় হলে প্লাস, মূলধন হলে প্লাস, উত্তোলন হলে মাইনাস। এটা দুটোকে এমনি দেখে রাখো। এটা হচ্ছে
কি করতে হবে না, মুখস্থ করতে হবে না, এখন অনেক সময় আছে, এটা হচ্ছে নীতি মুখস্থ হয়ে যাবে, আমি আমি পড়াবো, মুখস্থ হয়ে যাবে। তো এখন আবার দ্বিতীয়টাতে আসি হচ্ছে পাওনাদারকে পরিশোধ। তো তোমার থেকে একজন হচ্ছে 10,000 টাকা পাচ্ছে, তো তোমার থেকে এটা পরিশোধ করতে হবে। পরিশোধ করলে তোমার হচ্ছে কি কমবে, সম্পদ কমবে বা নগদান কমবে। এখানে নগদান আছে, সম্পদ কমছে আমার 10,000 টাকা হচ্ছে সম্পদ কমবে। তো এটা কি লেনদেন, কারণ হচ্ছে সম্পদ এখানে হচ্ছে প্রভাবিত করার কারণে এগুলো লেনদেন হচ্ছে। এটা আমি হচ্ছে একসাথে তোমাকে দেখাচ্ছিও, আচ্ছা পাশাপাশি হচ্ছে এটা বুঝানো দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। এখন হচ্ছে তোমার হচ্ছে 10,000 টাকা নগদান পরিশোধ করার কারণে হচ্ছে এখানে আমার এটাইও বিয়ে হওয়ার কারণে হচ্ছে আমি পাওনাদারকে পরিশোধ করছি, বা সরি পাওনাদারকে পাওনাদার হচ্ছে আমার দায় আমি হ্রাস করে দিছি হচ্ছে, সেই জন্য হচ্ছে আমি এখানে 15,000 টাকা মাইনাস করব। তারপর আসি হচ্ছে লাইবিলিটি, পাওনাদার বা দায়। তারপর আছে হচ্ছে আমি পণ্যের ফরমাইশ প্রদান করছি, এটা বুঝে পণ্যের ফরমাইশ। আমি হচ্ছে আমার প্রতিষ্ঠানের জন্য একটা হচ্ছে বলে আসছি হচ্ছে আপনার প্রতিষ্ঠান থেকে আমি হচ্ছে কিছু জিনিস নিব, এত হাজার টাকার মতো জিনিস নিব। আমি কি ওনাকে কোনো টাকা দিছি, আমি বলছি জিনিস নিব, কিন্তু আমার জিনিস নিয়ে আসি নাই, কিন্তু ওনাকে বলে আসছে আমি হচ্ছে নিব, আমি নাও নিতে পারি। সেজন্য হচ্ছে ফরমাইশ প্রদান করলে এটি লেনদেন হবে না। তারপর আসি হচ্ছে বিজ্ঞাপন বাবদ কয় হাজার 2,000 টাকা প্রদান করছি, তা আমার প্রতিষ্ঠানে বিজ্ঞাপন করব। তো আমার প্রতিষ্ঠানকে মানুষকে জানানোর জন্য হচ্ছে বিজ্ঞাপন করা হয়। আমি এখন মানুষকে জানানোর জন্য আমি দেখতেছি হচ্ছে কত টাকা প্রদান করছি, 2,000 টাকা। 2,000 টাকা প্রদান করলে আমি নগদান থেকে 2,000 টাকা বাদ যাবে, মালিকানা বিজ্ঞাপন আমার জন্য ব্যয় হচ্ছে 2,000 টাকা বাদ যাবে। তো এখানে এভাবে হচ্ছে প্রভাবিত করতেছে। কিন্তু আবার আছে হচ্ছে ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক উত্তোলন করছে, উত্তোলন দেখো এখানে মালিক উত্তোলন করছে। ব্যবসা থেকে মালিক উত্তোলন করানোর কারণে হচ্ছে আমরা দেখতেছি হচ্ছে 3,000 টাকা উত্তোলন করছে, নগদান থেকে হচ্ছে হ্রাস পাবে। নগদান হচ্ছে সম্পদ, যেমন হচ্ছে মালিক যখন আমাদেরকে এখানে টাকা দিছিল 1 নম্বরে 50,000 টাকা, তখন হচ্ছে আমি সম্পদীয় লিখছিলাম, আর হচ্ছে উই বা মালিকানা সত্যতিও লিখছিলাম। এখন মালিকানা সত্যতিও লেখার কারণে হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা সেই জন্য হচ্ছে আমরা যখন আবার হচ্ছে মালিক উত্তোলন করে ফেলবে, সেই জন্য হচ্ছে এখান থেকে হ্রাস করবো, এখান থেকে হ্রাস করবো বা মাইনাস করবে, কি কথা। তারপর আসি হচ্ছে তোমরা এখনো ক্লাস 9 বা 10-এ, তোমরা হচ্ছে এখনো পড়ানো ভালো করে, আমি এক অধ্যায়টা আজকে মাত্র 1 ঘন্টার মধ্যে শেষ করে দিব ইনশাল্লাহ। তারপর আসি হচ্ছে বিজ্ঞাপন বাবদ হচ্ছে প্রদান করছে। এখানে আমি একটা হচ্ছে অপশন বাদ দিয়ে গেছি, এটা হচ্ছে 6 নাম্বার। দেখা হচ্ছে মাসিক বেতনে হচ্ছে ম্যানেজার নিয়োগ। এখন ম্যানেজার নিয়োগ কি করছে, ম্যানেজার নিয়োগ করছে, কিন্তু বেতন প্রদান করছে না। তুমি হচ্ছে আজকে একটা প্রতিষ্ঠানে, আমি হচ্ছে আজকে চাকরিতে ঢুকছি, এটার জন্য হচ্ছে আমার প্রতিষ্ঠানের কি কোনো টাকা হ্রাস পাইছে, বা ওনাদের যে সম্পদ আছে সেটা থেকে কি আমাকে কোনো টাকা দিছে না। আমাকে দিবে হচ্ছে মাস শেষে যখন টাকা দিবে, এখন হচ্ছে আমাকে কি বলছে, আমাকে ম্যানেজার নিয়োগ দিছে। আমাকে নিয়োগ দেওয়ার সাথে সাথে তো ওনাদের কোনো খরচ হয় নাই, ওনাদের কোনো খরচ হয়েছে না। আমি যখন যে ফর্মে টাকা দিছিলাম, যে আমি জ্ঞান নিছিলাম, এটা হচ্ছে অন্য হিসেবে, এটা সবাই দিছে। সেই জন্য হচ্ছে তোমাদের ম্যানেজার নিয়োগ যখন দিছে, সেই জন্য হচ্ছে আমাদের ব্যবসা ঠিক হয়েছে, কোনো বেতন প্রদান করে নাই, সেজন্য হচ্ছে এটি লেনদেন হবে না, বা আর্থিক অবস্থার পরিবর্তন করে নাই। সেটি আমাকে কোনো একদম প্রথমে চিন্তা করবো যে আর্থিক অবস্থার পরিবর্তন করতে গেছে কিনা, দ্বৈত অধীনতা, দুইটা সত্য থাকতেছে কিনা, স্বয়ং সম্পূর্ণতা থাকতেছে কিনা, আর হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব বিস্তার। সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব বিস্তারটা দেখবা। তারপর আসি হচ্ছে 8 নাম্বার হচ্ছে মালিকের ব্যক্তিগত অর্থ হতে 500 টাকা। আরে মালিক আর হচ্ছে ব্যবসায়িক না, মালিক থেকে চুরি হয়েছে, ব্যবসার তো কিছু হয় নাই। দেখো হচ্ছে মালিক থেকে চুরি হয়েছে, মালিক তো এখানে, দেখো আমি মালিক আঁকতেছি, মালিক হচ্ছে এখানে। তো এখানে মালিকের ঝাপ থেকে হচ্ছে টাকা চুরিয়ে গেছে, এখানে যে কোন দিকে দিব, এই ধরো পাঞ্জাবি পরে উনি হচ্ছে এভাবে এখান থেকে হচ্ছে 500 টাকা চুরিয়েছে। তো এখানে এটা ব্যবসা, তো এটা তো উনি আর ব্যবসা এক না, কি এইটা হচ্ছে আলাদা। এই যে ব্যবসা আর হচ্ছে ব্যক্তি আলাদা 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 ভিন্ন হবে। এটা হচ্ছে একটা নীতি আছে, এটা হচ্ছে ব্যবসায়ীর নীতির মধ্যে একটা পড়ে। এটা হচ্ছে আরো বড় হলে, আরো পড়লে জানবা, এটা হচ্ছে পরে জানাবো। তারপর আসি হচ্ছে হতে ক্রয় সম্পাদনার চুক্তি করছে, কিন্তু এখনো সম্পাদন হয় নাই, বাট জিনিস আমি হচ্ছে পাঠাই দিই নাই বা হচ্ছে ক্রয় করে নাই, সেই জন্য হচ্ছে এটি লেনদেন হবে না। তারপর আসি হচ্ছে 10,000 টাকা পণ্য হানিফ ট্রেডার্সের নিকট হতে ধারে বিক্রি করছি। টাকা দিনে কি হয়েছে, আমি তো আমার পণ্য চলাচ্ছে না, তো আমার এখানে পণ্য এটা হচ্ছে বিক্রি করলে আয় বাড়বে,
তো আয় বাড়লে এখানে বাড়বে। তারপর হচ্ছে এদিকে দেখবা হচ্ছে দেনাদার আছে, দেনাদার সম্পদের মধ্যে দেখবা হচ্ছে দেনাদার আছে, দেনাদারটা হচ্ছে সম্পদ, সেজন্য হচ্ছে এদিকে আমাদের বৃদ্ধি পাবে হচ্ছে 10,000 টাকা। সেজন্য হচ্ছে আমাদের এই লেনদেনের চিহ্নিতকরণ শেষ হয়ে গেছে ইতিমধ্যে। যেটা বুঝবা না এটা হচ্ছে আবার হচ্ছে কি করবা, উল্লেখ করবা বা হচ্ছে কমেন্টে বলবা। দেখো হচ্ছে আমি তোমাকে বলি, আমি হচ্ছে দেখো এই বইয়ে দেখো হচ্ছে এই সম্পদ রেভিনিউ মানে হচ্ছে আয়, উত্তোলন বা মালিক কর্তৃক উত্তোলন, এইটা হচ্ছে খরচ। দেখছো আমি এখানে বুঝাই দিয়ে দিছি, হচ্ছে আগে বলে দিছি তোমরা যেন হচ্ছে বুঝো। তারপর আসি হচ্ছে আমরা এখানে দেখছি হচ্ছে সম্পদ মালিকানা সত্ত্ব। এই দেখো হচ্ছে এই প্রশ্নটা হচ্ছে দেখো হচ্ছে ব্যবসায়ীর সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি হচ্ছে দায়ী, এটা হচ্ছে এমসিকিউ আসে, এটা একটু দাগায় রাখবা। তারপর আছে হচ্ছে হিসাব সমীকরণ কাকে বলে, হচ্ছে হিসাব সমীকরণ সমতা। সমতা বলতে এখানে সমতা বলতে বুঝো এটা সমান চিহ্ন দেওয়া আছে, এটাতে যা হবে এটাতে এটাতে হচ্ছে কি হবে, সেম উত্তর আসবে। এখানে শেষ পর্যন্ত এসে হচ্ছে এভাবে হিসাব সমীকরণের প্রভাব দেখালে তোমরা হচ্ছে বুঝতে পারবে এটা। আমি আসি হচ্ছে এখন সম্পদ, সম্পদ সমান হচ্ছে দায় উত্তোলন, এটা হচ্ছে বর্ণিত যেটা আছে দেখো হচ্ছে এখানে বর্ণনা করে যেটা আছে এটা একটু দাগায় রাখবা, এগুলো পড়বা, এগুলো হচ্ছে নিজ দায়িত্বে পড়ে নেবা। এটা আমি তো এমনি বলে দিছি, এখানে বলে দিছি না। উই থেকে 4টা আসে, ওই মালিকানা সত্ত্ব, এই মালিকানা সত্ত্ব থেকে এগুলো আসে, এগুলো পড়বা। তারপর আসি হচ্ছে ধরো হচ্ছে সম্পদ দায়, ধরো হচ্ছে এদিকে আমার আমি আমি দাঁড়াও আমি একটু মার্কেটটা রাখছি পাইছি, এটা হচ্ছে বইয়ের নিচে ঢুকিয়েছি। দেখি হচ্ছে আমরা এখানে আমি তোমাদেরকে বুঝে এ সমান এল প্লাস ও ই। ধরো এখানে আমরা হচ্ছে ধরো হচ্ছে এটা সমান চিহ্ন, তা আমরা হচ্ছে কাবার করে দিই সমান চিহ্নের এপাশ আর হচ্ছে এপাশ। দেখো হচ্ছে আমাদের এখানে বলছে মানে হচ্ছে আমাদের কি করতে হবে, এপাশ আর এপাশ আর এপাশ কি করতে হবে, সমান করতে হবে, এখানে সব সময় সমান হবে, এটা বলছে না। তো এখন আমাদের যদি এটা বৃদ্ধি পায়, এটা যদি বৃদ্ধি পায় সব এটা সমান করার জন্য না হলে এটা বাড়াতে হবে, না হলে হচ্ছে এইটা বাড়াতে হবে। আর তারপর আসি হচ্ছে এটা হ্রাস করলে না হলে এটা হ্রাস করতে হবে, না হলে হচ্ছে কি এটা হ্রাস করতে হবে, না হলে এটা না হলে এটা। এবার হচ্ছে তোমরা লিখে নাও, তারপর বুঝবা পরে তোমরা, তখন হচ্ছে সহজ হবে। কারণ হচ্ছে এটা সমান চিহ্ন, সমান থাকলে হচ্ছে সেম হতে হবে। ধরো হচ্ছে এদিকে কাজ নাই, যদি একটা এদিকে উপরে উঠে একটা এদিকে আছে আরেকটা হচ্ছে নামে, আমি বুঝে হচ্ছে প্লাস আর হচ্ছে মাইনাসে কি হয় সমানই হয়ে যায়, যেমন হচ্ছে জিরো হয়ে যাবে। প্লাস এখানে যদি তুমি 200 টাকা হচ্ছে কি করো মাইনাস করো, এখানে যদি 100 টাকা প্লাস করো, তো এখানে যাওয়ার পর এখানে কত আসবে, শূন্য। তো এইদিকে শূন্য দিয়ে আর কোনো কাজ আছে, এইদিকে তো সমানই হচ্ছে। তাই এখানে হচ্ছে এরকমই একটি হচ্ছে এই কি দিয়ে দিছে, 5টা দিছে, মালিকানা সত্ত্ব বাড়লে দায় কমবে, যদি মালিকানা সত্ত্ব বাড়ে দায় কমবে। এখানে কি প্লাস মাইনাস মিলছে। তারপর আসা হচ্ছে মালিকানা সত্ত্ব কমলে, মালিকানা সত্ত্ব কমলে দায় বাড়বে। এতটুকু, এটা নিয়ে গিয়ে করার দরকার নেই, এটা হচ্ছে লিখে নাও। লেখা শেষ, লেখা শেষ হলে হচ্ছে আমি অন্য পেজে চলে যাই। তোমাদের কাজ করাবো হচ্ছে 15 পেজ পর্যন্ত, সেই জন্য হচ্ছে উদাহরণের এই তোমরা এখন 13 নম্বর পেজে আসো। 13 নম্বর পেজের হচ্ছে এই এই উদাহরণগুলো দেখে হচ্ছে আমরা উদাহরণের একটা বক্স আঁকি, একটা হচ্ছে এইটা হচ্ছে কি বলে টেবুলার ছক বা হচ্ছে
হিসাব সমীকরণের প্রভাব দেখাও বললে হচ্ছে এই ঘরটা আঁকতে হবে। এই ঘরটা হচ্ছে আমরা আঁকবো এভাবে, আমি পুরাটা আসতেছি কিনা বুঝতেছি না। এই আমরা দিব হচ্ছে তারিখ, তারপর আছে উদ্ধৃতপত্র দিয়ে করাও যায়। অনেক স্যার দেখি হচ্ছে উদ্ধৃতপত্র ছাড়াই করে, আমি তোমাদেরকে উদ্ধৃতপত্র ছাড়া আগে করাই, তারপর হচ্ছে শেষের দিকে গিয়ে হচ্ছে উদ্ধৃতপত্রগুলো দেখাবো। দেখা হচ্ছে এখানে আমাদের আমাদের কাজ হচ্ছে এ সমান এল প্লাস ও ই। ধরো এখানে আমাদের কাজ হচ্ছে এই এভাবে হচ্ছে দাগ দিয়ে দিব, দেখি এইদিকে সমান চিহ্ন আর হচ্ছে এইদিকে প্লাস চিহ্নের জন্য একটা দাগ দিয়ে দিব। তারপর এখানে দেখি হচ্ছে আমাদের প্রশ্নে আসে, এখানে হচ্ছে আমরা হচ্ছে সম্পদ যেমন হচ্ছে নগদান সব ক্ষেত্রে থাকে, নগদান লিখব, নগদান থাকবে, দেনাদার থাকবে, সম্পদ থাকবে, আসবাবপত্র, আরো থাকতে পারে, তাকিটা আমি রেখে দিছি, দেখি কি থাকে, আর অনেক কিছু থাকতে পারে। তারপর আছে হচ্ছে পাওনাদার, পাওনাদার আসে। তারপর আসবে হচ্ছে আমাদের পাওনাদার আসতে পারে হচ্ছে পদয় বিল, পদয় নোট। তারপর আসে হচ্ছে তোমরা হচ্ছে চারটা একসাথে লিখবা, এখানে লিখবা হচ্ছে আমরা আমি বুঝাই তোমাদেরকে। এই প্রথমে লিখবা হচ্ছে আই, আর তারপর হচ্ছে কস্ট, সি, উত্তোলন, ডাব্লিউ, তারপরে লিখবা হচ্ছে তারপর আরেকটা হচ্ছে প্লাস দিয়ে লিখবা হচ্ছে মূলধন, মূলধন, মূলধনের ক্যাপিটাল, সরি মূলধনের ইংরেজি মাথায় আসতেছি ধরো, এই সেই জন্য হচ্ছে দেখো। বা এভাবে না লিখে হচ্ছে লিখতে পারো হচ্ছে এভাবেও লিখতে পারো সি প্লাস আই, আই হচ্ছে রেভিনিউ, আর তারপর হচ্ছে মাইনাস আসবে হচ্ছে এক্সপেন্স, ব্যয়, তারপর আসবে হচ্ছে মাল উত্তোলন বা ডিউরিং দিক। এখন হচ্ছে এতটুকু লিখছি। এখন হচ্ছে আমাদের প্রশ্নটা দেখি হচ্ছে আমাদের প্রশ্ন বলছে হচ্ছে নগদান দিয়ে ব্যবসা শুরু হলো। আমি তো এখন কিছুক্ষণ আগে পড়াইছি তোমাদেরকে হচ্ছে এখানে আসবে আর হচ্ছে এখানে আসবে, এখানে আসবে হচ্ছে এখানেও বৃদ্ধি পাবে, এখানেও বৃদ্ধি পাবে, কারণ মালিক টাকা দিছে। তো এটা তো আমি হচ্ছে একদম প্রথমটাতেই বলে দিছি। তো হচ্ছে এগুলো সবগুলো একই রকম দেখবো, হচ্ছে সবগুলো একই রকম। তারপর আসি হচ্ছে আমরা ধারে যন্ত্রপাতি ক্রয় করছি, এখন ধারে যন্ত্রপাতি ক্রয় করলে আমার হচ্ছে সম্পদ বৃদ্ধি পাবে, সম্পদ বৃদ্ধি পাইছে কিন্তু হচ্ছে কি দায়ও বৃদ্ধি পাইছে। দেখো হচ্ছে আমি অন্য একটা প্রতিষ্ঠান থেকে, ধরো হচ্ছে তোমার প্রতিষ্ঠান থেকে তুমি হচ্ছে কি কাপড়, আমি হচ্ছে একটা কাপড়ের দোকান আছে আমার, তো তুমি হচ্ছে দর্জি বা সেলাই মেশিন যেগুলো আসে সেলাই মেশিন তুমি সেল করো, কিন্তু এখন আমার দোকানের জন্য আমি সেলাই মেশিন নিয়েছি তোমার থেকে, কিন্তু তোমাকে কি দিনই টাকা দিনে, কিন্তু জিনিসটা আমি নিয়ে আসি, তো তুমি আমার থেকে টাকা পাবা, তুমি হচ্ছে আমার পাওনাদার, তো পাওনাদারও আমার বৃদ্ধি পাইছে। তারপর হচ্ছে আমার সম্পদ আসবাবপত্র লিখছি, এখানে আসবাবপত্র কিন্তু যন্ত্রপাতি বা মেশিন আছে, যন্ত্রপাতি আলাদা করে লিখতে হবে, যন্ত্রপাতি, তো হচ্ছে যন্ত্রপাতি। হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব হচ্ছে লেনদেন দ্বিতীয় অধ্যায় হিসাব বিজ্ঞানের নবম দশম শ্রেণীর যে অংশটা হচ্ছে দেখে গেছে আমাদের আলোচনার মধ্যে হচ্ছে দ্বিতীয় অধ্যায় লেনদেনের, সেইগুলো নিয়ে হচ্ছে আলোচনা করব। আমাদের হচ্ছে দেখে ছিল হচ্ছে এই আমরা এখানে হচ্ছে আমরা এখন উদাহরণগুলো দেখি। আমরা 1 নম্বর উদাহরণ দেখি, 15 নম্বর পৃষ্ঠা নম্বর হচ্ছে পৃষ্ঠা নম্বর 13 থেকে হচ্ছে আমরা দেখবো হচ্ছে উদাহরণ একের জন্য হচ্ছে আমাদের লাগবে হচ্ছে হিসাব সমীকরণ বা টেবুলার চার্ট। আমরা তো সমীকরণ শিখেছি না, এ সমান
এ সমান এল প্লাস ও ই। ধরো হচ্ছে আমরা এখন প্রমাণ করবো হচ্ছে এ সমান হচ্ছে এল প্লাস ও ই। এটা প্রমাণ করার জন্য আমাদের এখন উদাহরণ এক এসে আমরা হচ্ছে ঘর ধরো হচ্ছে আমরা দিব এখানে হচ্ছে তারিখ এ সমান এল ও ই। এখানে আমরা এখন হচ্ছে আমরা সম্পদে লিখবো হচ্ছে ধরো হচ্ছে 4টা লিখি, 4টা থাকবে, 3টাও থাকতে পারে, 4টা থাকে সর্বোচ্চ তোমাদের ক্লাস 10-এর স্টুডেন্টের জন্য 4টাই থাকে। তো আমরা এখানে লিখছি। এখন আমাদের সব ক্ষেত্রে হিসাব সমীকরণের প্রভাবের সময় হচ্ছে নগদান থাকবে, আসবাবপত্র তারপর হচ্ছে যন্ত্রপাতি, তারপর হচ্ছে থাকবে দেনাদার থাকবে, যন্ত্রপাতি দেনাদার থাকবে। তো এখানে হচ্ছে দেখা যাবে হচ্ছে পাওনাদার পদয় বা হচ্ছে যা থাকবে আমি পরে লিখবো, এটা ক্যাপিটাল প্লাস কি যোগ হবে আয় প্লাস মাইনাস এক্সপেন্স ব্যয় এন্ড ডিউরিং। ডিক্সি হচ্ছে উত্তোলন, আমরা উত্তোলনকে মাইনাস করবো, এটা বোঝানো হয়েছে। তো আমরা উদাহরণ এক করি। উদাহরণ নগদে ব্যবসা আরম্ভ করা হলে, তো আমরা ওই দিনে পড়া দিচ্ছিলাম নগদ আসবাবপত্র ব্যবসা করা হলে 5,000 টাকা, 5,000 টাকা হচ্ছে আসবে হচ্ছে এখানে 5,000 টাকা আসবে, নগদ টাকা বৃদ্ধি পাবে আর হচ্ছে মূলধন বৃদ্ধি হবে 5,000 টাকা। তো এর উদাহরণ দুইয়ে যাই আমরা। উদাহরণ দুইয়ে গেলে দেখবো হচ্ছে ধারে যন্ত্রপাতি ক্রয় করলে হচ্ছে আমার কি হবে, আর ধারে যন্ত্রপাতি আমার প্রতিষ্ঠানের জন্য হচ্ছে যন্ত্রপাতি ক্রয় করছি। আমার প্রতিষ্ঠানের জন্য যখন যন্ত্রপাতি ক্রয় করবো তখন হচ্ছে আমার যন্ত্রপাতি বৃদ্ধি পাবে তখন যখন হচ্ছে ধারে যন্ত্রপাতি ক্রয় করা হবে তখন হচ্ছে 5,000 টাকা কি পাবে, বৃদ্ধি পাবে, যন্ত্রপাতিও বৃদ্ধি পাবে। আমাদের হচ্ছে এটা এতটুকু এখানে শেষ। এটার পর আসতেছে হচ্ছে আমাদের উদাহরণ 3, পরিশোধ। পাওনাদারকে পরিশোধ করছি, আমার থেকে টাকা পেত, তাকে আমরা কি করবো, পরিশোধ করব। পরিশোধ আমরা হচ্ছে আমাদের পাওনাদার থেকে পরিশোধ করে দিব হচ্ছে কত টাকা, 3,000 টাকা। তো আমরা পাওনাদারকে দিয়ে দিছি, সেই জন্য হচ্ছে আমার টাকা কমবে। সে কি টাকা দিছি, আমার নগদ টাকা থেকে দিছি, নগদ টাকা আমার কমবে। দেখছো, তারপর হচ্ছে 80। তারপর আসি হচ্ছে দেখতেছি হচ্ছে নগদে বেতন পরিশোধ 2,000 টাকা। ধরো তোমার প্রতিষ্ঠানের কি একজন কর্মচারী আছে, ওনাকে হচ্ছে টাকা দিয়ে দিছে, আমার নগদ টাকা যাবে না। ধরো 2,000 টাকা হচ্ছে আমি বেতন দিয়েছি, হচ্ছে 2,000 টাকা, 2,000 টাকা আমার নগদ টাকা চলে যাবে। আর হচ্ছে এটা হচ্ছে ব্যয়, বেতন পরিশোধ করা হচ্ছে আমার জন্য ব্যয়, সেজন্য হচ্ছে 2,000 টাকা মালিকানা সত্ত্ব থেকে হ্রাস পাবে। তারপর আসি হচ্ছে আমরা হচ্ছে উদাহরণ 3-এ যেটা লেখা আছে এটা হচ্ছে নগদে আসবাবপত্র ক্রয়। অর্থাৎ আমি নগদে আসবাবপত্র ক্রয় করলে আমি টাকাটা দিয়ে দিব, যে প্রতিষ্ঠান থেকে আমি টাকাটা দিব তা হচ্ছে দিয়ে দিব। তো যেমন হচ্ছে আমরা নগদান থেকে দিয়ে দিব হচ্ছে 1,00,000 টাকা, আর আসবাবপত্রের সাথে হচ্ছে কি করব, যোগ করব, হচ্ছে একটা প্লাস একটা মাইনাস হয়ে যাবে, তা হচ্ছে জিরো আসবে, এদিকে লেখার দরকার নাই। তারপর আসি হচ্ছে মালিক কর্তৃক ব্যক্তিগত টাকা থেকে হচ্ছে তুমি তোমার প্রতিষ্ঠানের জন্য হচ্ছে কিছু ঋণ ছিল, এগুলো হচ্ছে তুমি কিভাবে পরিশোধ করবা। এখন তুমি ব্যবসা আর তুমি এক না, ব্যবসার হচ্ছে ব্যক্তি আলাদা সত্তা, এটা হচ্ছে হিসাব আলাদা সত্তা। এটা হচ্ছে হিসাব বিজ্ঞান আর হচ্ছে ব্যবসার দুইটি নীতি আছে। এটা হচ্ছে নীতির জন্য হচ্ছে তোমার যে ঋণটা পরিশোধ করবা তার জন্য হচ্ছে আমাদেরকে 5,000 টাকা যেগুলো দিব এটা হচ্ছে ব্যক্তিগত, আমরা হচ্ছে অতিরিক্ত মূলধন হিসাবে দেখাবো। মূলধনের ক্ষেত্রে আমি এখানে ঋণ পরিশোধ করছি হচ্ছে ব্যক্তিগত, সেই জন্য হচ্ছে আমি মূলধন হিসাবে লিখবো হচ্ছে 5,000 টাকা, আমি মূলধন হিসাবে লিখবো। আর হচ্ছে আমি ঋণ পরিশোধ করছি, এখানে ঋণ হিসাব আসবে, ঋণ হিসাবে আমরা হচ্ছে 5,000 টাকা মাইনাস করব, অর্থাৎ অতিরিক্ত মূলধন পাইছি আর হচ্ছে ঋণ হিসাব থেকে আমরা মাইনাস করব। তারপর আসি হচ্ছে বাকিতে পূর্ণ ক্রয়। বাকিতে পূর্ণ ক্রয় করলে হলে আমার কি বাড়বে বলো, ব্যয়।
ব্যয় বাড়বে, ব্যয় বাড়ছে, আমি এখানে লিখবো ব্যয় কত বাড়ছে আমার 5,000, এখানে বাকিতে আমি পূর্ণ করছি কত টাকা 7,000 টাকা। তো 7,000 টাকা হচ্ছে আমার মালিকানা সত্ত্ব ব্যয় বৃদ্ধি পাইছে। আর আমি ঋণ বাড়ছে কত, পাওনাদার বাড়ছে হচ্ছে 7,000 টাকা। ব্যয় করছি, ব্যয় মানে হচ্ছে মাইনাস, এখানে আছে না ব্যয় মানে হচ্ছে মাইনাস, ব্যয় মানে হচ্ছে মাইনাস। তো এখানে আমাদের এই পাঁচটা শেষ হয়ে গেছে। আর হচ্ছে উদাহরণের হিসাব উপর লেনদেনের প্রভাবের যে ম্যাথটা আছে সেটা হচ্ছে প্রথম মাসের লেনদেন সমূহের যে জানুয়ারি মাসের লেনদেনটির হচ্ছে টেবুলার ছক বা হিসাব সমীকরণের প্রভাব দেখাতে বলছি, সেটা হচ্ছে আমি এখন করে দিব হচ্ছে এটা হচ্ছে এখানে করছে, এখানে উদ্ধৃত্ত নিয়ে করছে, আমি তোমাদেরকে উদ্ধৃত্ত ছাড়াই হচ্ছে করে দিব প্রশ্নটা। দেখো প্রতিষ্ঠানের নাম লিখছি, আমরা লিখবো হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব, হিসাব সমীকরণের প্রভাব। তো আমরা হচ্ছে ঘর যেটা হচ্ছে টেবল আঁকতে হবে সেটা হচ্ছে তো আর্ট করে নিই। সেজন্য হচ্ছে এখানে প্রথমে থাকবে হচ্ছে তারিখ থাকবে, আমরা হচ্ছে সম্পদ কী কী আছে দেখি নাই, সেজন্য হচ্ছে আমরা 4টা নিয়ে নিব, এখানে 2টা নিয়ে নিই হচ্ছে আমার যেন হচ্ছে বুকটা যেন ছোটো না হয়, ম্যাথ করতে যেন কষ্ট না হয়, সেজন্য হচ্ছে নিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিব হচ্ছে আমরা সমান চিহ্নের জন্য, তারপর হচ্ছে ঋণের জন্য 2টা নিয়েছি, তারপর হচ্ছে আমরা এই প্লাস চিহ্নের জন্য নিয়ে নিছি, তারপর হচ্ছে আমরা এখানে মালিকানা সত্ত্ব আর একটা হচ্ছে মন্তব্য নিয়ে নিছি। এখন মন্তব্য তোমাদের জন্য এখন পড়তে হবে না, কিন্তু হচ্ছে পরে শেখানো হবে এটা। তো আমরা এখানে লিখছি হচ্ছে তারিখ সমান বা সম্পদ, এটা এভাবে লেখা যায়, সম্পদ লিখে হচ্ছে একে ব্র্যাকেট দিতে হয়, এল বা দায় লিখে এলকে এভাবে ব্র্যাকেট দিবা, তারপর আছে হচ্ছে মালিকানা সত্ত্ব, এখানে আমরা হচ্ছে দাগ টেনে দিই, এদিকে দেখি হচ্ছে মালিকানা সত্ত্ব, উই লিখে আমি সংক্ষেপে, তোমরা হচ্ছে বুঝে নিবা মালিকানা সত্ত্ব। তারপর হচ্ছে এদিকে আমরা মন্তব্য লিখবো, এইটা এখন দেখার দরকার নাই, আগে শিখো। নগদান পাবা, আসবাবপত্র পাবা, দেনাদার পাবা, এগুলো হচ্ছে তোমাদের সবসময় থাকবে, দেনাদার। তারপর হচ্ছে এটা লিখবো না, আরেকটা যদি নতুন কিছু আছে পাওনাদার লিখি, আর যদি ব্যাংক ঋণ থাকে তখন লিখবো, যদি ব্যাংক ঋণ বা হচ্ছে পদই হিসাব এগুলো যদি দেওয়া থাকে তখন হচ্ছে এগুলো লিখবো, বা সরবরাহকারী দেওয়া থাকলে এগুলো হচ্ছে পরে লিখবো। এখানে আমি লিখি সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি, এভাবে লিখলে হয়ে যাবে। এগুলো হচ্ছে খালি রাখবো পরীক্ষার মাঝখানে, যেমন আমি ধরি হচ্ছে জানুয়ারি, এখানে লিখছে হচ্ছে জানুয়ারি 2017 সালের ম্যাথটা করবো আমরা হচ্ছে আইন পেশার জন্য পেশায় মূলধন বিনিয়োগ করছে। আইন পেশা হচ্ছে কি, একজন উকিলের ওনার হচ্ছে প্রতিষ্ঠান শুরু করার জন্য হচ্ছে ওনার টেবিল লাগবে, ওনার থেকে অনেকগুলা বই লাগবে, সেই জন্য হচ্ছে পেশার জন্য উনি হচ্ছে 50,000 টাকার একটা বিনিয়োগ করছে মানে হচ্ছে ব্যবসায় নতুন টাকা অর্থ আছে হচ্ছে জানুয়ারি কত তারিখ আছে, এটা তারিখ আছে হচ্ছে জানুয়ারি 1 তারিখ আসছে, নগদ টাকা আছে 50,000 টাকা। দেখো 50,000 টাকা, এটা হচ্ছে আমার মূলধন আসছে 50,000 টাকা, তো আমি মূলধনে লিখছি 50,000 টাকা। তো এখন আবার আসি হচ্ছে জানুয়ারির 2 তারিখে মাসিক ভাড়া পরিশোধ করলো হচ্ছে 3,000 টাকা। এখন বেতন পরিশোধ, বাসার হচ্ছে যেটা হচ্ছে রুম নিচে বা অফিসের ভাড়া পরিশোধ করছে জানুয়ারির 2 তারিখে, সে কত টাকা 3,000 টাকা। জানুয়ারি 2, এইটা হচ্ছে 25,000 টাকা, কত টাকা 3,000 টাকা পরিশোধ করছে, অফিস ভাড়া পরিশোধ করছে 3,000 টাকা। 3,000 টাকা এটা হচ্ছে আমরা যখন হচ্ছে হিসাব করবো, এটা হচ্ছে ব্যয় না আমার থেকে, যখন আমি বাসা ভাড়া পরিশোধ করব। দেখো না হচ্ছে বাড়িতে যখন তোমরা হচ্ছে যারা হচ্ছে ঢাকা শহরে থাকো বা চট্টগ্রাম থাকো, তারা হচ্ছে দেখবা
এই বাসা ভাড়া যখন দিয়ে দেওয়া হচ্ছে টাকাটা চলে যায়, তো যখন এটা কি হিসাব করা হয় বাড়িতে, এটা খরচ হিসাব করা হয় না বাড়ির জন্য, সেজন্য হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্যয়। ব্যয় হচ্ছে কত, 3,000 টাকা, সরি। তারপর আসি হচ্ছে ধারের যন্ত্রপাতি ক্রয় করা হচ্ছে, ধারে যন্ত্রপাতি ক্রয় 15,000 টাকা। ধারে পণ্য ক্রয় করছি কিন্তু আমার যন্ত্রপাতি চলে আসছে, কিন্তু হচ্ছে কি আমি টাকা পরিশোধ করে নেই, এটি হচ্ছে লেনদেন হবে। লেনদেন হওয়ার পর হচ্ছে আমাদের এখন কাজ হচ্ছে এটা কোথায় কোথায় প্রভাব বিস্তার করতেছে, বা হিসাবের সম্পদের এল এ সমান এল প্লাস উই এর মধ্যে কোনটিতে প্রভাব বিস্তার করতেছে। এখন আমরা দেখতেছি হচ্ছে আসবাবপত্র, ধারে যন্ত্রপাতি ক্রয়, ধারে যন্ত্রপাতি ক্রয় করলে হচ্ছে আমাদের যন্ত্রপাতি বৃদ্ধি হবে। এখানে আমি যন্ত্রপাতি লিখি না, এখানে হচ্ছে আমি যন্ত্রপাতি লিখে দিব, যন্ত্রপাতি লিখে দিছি। যন্ত্রপাতি করছে হচ্ছে 15,000 টাকা, 15,000 টাকা। তো আমার হচ্ছে টাকা পাবো হচ্ছে কত টাকা, 15,000 টাকা। তো আমার এদিকে লিখবো হচ্ছে, আমি তো এদিকে সমান চিহ্ন হচ্ছে প্লাস চিহ্ন দিলে। তো এখন আবার আসছে হচ্ছে জানুয়ারি, এটা জানুয়ারির 7 তারিখ, আচ্ছা আমি এটা একটু নিচে লিখি, দাঁড়াও। জানুয়ারি 7 তারিখ, দেন 7,000 টাকা, সরি 15,000 টাকা হবে, 15,000 টাকা, 15,000 টাকা, 15,000 টাকা, 15,000 টাকা আসছে, 15,000 আসছে। তারপর হচ্ছে মক্কেলের আইনি সেবা প্রদান করলে হচ্ছে আমরা আয় করছি, আয় করলে আমার নগদ টাকা বৃদ্ধি পাবে। আয় করছি হচ্ছে জানুয়ারির কয় তারিখ, জানুয়ারির এই আয় করছি হচ্ছে জানুয়ারির 10 তারিখ, মক্কেলকে সেবা প্রদান করছি, মক্কেলকে নগদ টাকা পাইছি হচ্ছে আমি, নগদ টাকা মক্কেলকে নগদ সেবা প্রদান করছি হচ্ছে 6,000 টাকা, হচ্ছে আমি নিয়ে নিছি হচ্ছে আয় করছি 6,000 টাকা, সেটি হচ্ছে আমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলে আমরা হচ্ছে এখানে লিখবো হচ্ছে 6,000 টাকা। তারপর আসি হচ্ছে আসবাবপত্র, অফিস কর্মচারীর বেতন পরিশোধ করছে, বেতন পরিশোধ করলে হচ্ছে আমার টাকা ব্যয় হয়ে যাবে, আমার মালিকানা সত্ত্ব থেকে 2,000 টাকা হ্রাস পাবে, নগদান থেকে হচ্ছে 2,000 টাকা হ্রাস পাবে। এটা হয়েছিল হচ্ছে জানুয়ারি মাসের হচ্ছে 15 তারিখ। এরপরে হচ্ছে আমরা আসি হচ্ছে এই জানুয়ারি মাসের 20 তারিখ, 20 তারিখ আছে হচ্ছে ব্যাংক থেকে ঋণ। তো আমরা এখানে আমি দেখছো এইদিকে হচ্ছে একটা কালি রাখছিলাম, এটা হচ্ছে ব্যাংক ঋণ হিসাবে আমরা লিখে দিই, এটা ব্যাংক ঋণ হিসাবে লিখে দিলে হচ্ছে আমাদের এখানে হচ্ছে দায়ের জন্য রেখে দিছি, কিন্তু আবার পরীক্ষাতে এরকম খালি রাখবে না, কিন্তু হচ্ছে দুইটার জন্য হলে তোমাদের ম্যাথগুলো সম্পূর্ণ হয়ে যায়, দুইটা রাখতে হয়। তারপর আসি হচ্ছে ব্যাংক ঋণ 20,000 টাকা। তো আমি ব্যাংক থেকে ঋণ নিছি হচ্ছে 20,000 টাকা। তো আমি ব্যাংক থেকে যখন 20,000 টাকা ঋণ নিছি, এই টাকাটা হচ্ছে আমি কি নগদান হিসাবে পাইছি, নগদ হিসাবে আমি 20,000 টাকাটা কি করছি, নিছি। আমি কি এখানে কোনো কাজ করছি, এটা হচ্ছে আমার এখানে যাবে, এখানে তো আসে হচ্ছে আয় আসবে, ব্যয় আসবে, অর্থ আসবে, এখানে কিন্তু ক্যাশ টাকা আসছে কোথায়, ক্যাশ টাকা আসবে হচ্ছে আমার সম্পত্তি হিসাবে আসবে। আবার আজ হচ্ছে মক্কেলকে ধারে আইনি সেবা প্রদান করছি হচ্ছে 7,000 টাকা। আমরা জানুয়ারি 24 তারিখ এসে হচ্ছে দেখতেছি আমরা ধারে সেবা প্রদান করছি হচ্ছে 24 তারিখ এসে একটা মক্কেলকে ধারে সেবা প্রদান করছি হচ্ছে 7,000 টাকা। ধারে সেবা প্রদান করার কারণে হচ্ছে আমার দেনাদার বৃদ্ধি পাইছে, আমার দেনাদার বৃদ্ধি পাইছে হচ্ছে 7,000 টাকা। দেনাদার 7,000 টাকা বৃদ্ধি পাওয়ার ফলে আমার আয় বাড়ছে হচ্ছে 7,000 টাকা। তারপর আসি হচ্ছে জানুয়ারির 29 তারিখ, বাকিতে ক্রয় করছিলাম আমরা যন্ত্রপাতি জানুয়ারি কত তারিখ, 29 তারিখ হচ্ছে আমরা যন্ত্রপাতি দ্বারাই 10,000 টাকার যে যন্ত্রপাতি করছি সেটা হচ্ছে পরিশোধ করছি। আমি 10,000 টাকা হচ্ছে এখানে লিখবো, এখান থেকে হচ্ছে আমার নগদ টাকা হ্রাস পাবে 10,000 টাকা। তা আমি হচ্ছে পরিশোধ করছি কোন জায়গা থেকে, এই জায়গা থেকে দেখছো, এইদিকে 10,000 টাকা আমি পরিশোধ করছি। আমার এদিকে নগদ টাকা কমছে হচ্ছে 10,000 টাকা, 10,000 আমি 1,000 লিখে ফেলছি, 10,000 টাকা। আর হচ্ছে এদিকে আমার কি কমছে, তারপর হচ্ছে দায় কমছে হচ্ছে 10,000 টাকা। তো আমি এখন এখানে এভাবে দাগ দিয়ে দিব, দাগ দেওয়ার পর হচ্ছে আমি তোমাদেরকে এখন দেখাবো হচ্ছে দুই পক্ষেই মানে এ পাশ আর এ পাশ সমান হয় নাকি, হচ্ছে এটা দেখবে এখানে হচ্ছে সমান হবে। এদিকে আসে হচ্ছে কত, আমাদের যন্ত্রপাতি 15,000,
দেনাদার আছে 7,000 টাকা। তারপর এদিকে 50,000, 50, একটু ক্যালকুলেশন করো কত আসতেছে। দেখি হচ্ছে আমি করি দ্বারা 65,000, 1,000 এবং হচ্ছে উদ্বৃত্ত আসতেছে এখানে 61,000, 61,000 আসতেছে। আমরা এদিকে দেখতেছি হচ্ছে 61,000, 61 আসতেছে। তারপর আসি হচ্ছে 61 আসতেছে, 61 আসবে। ধরো আমাদের কি 3,000, 6,000, 2,000, 10,000, হ্যাঁ 61 আসছে। তো 61,000 টাকা আছে এখানে। মোট যোগ করলে আসবে হচ্ছে, ক্যালকুলেশন করলে 83, কত আছে 8300, 8300। এগুলো করার পর হচ্ছে হিসাব বিজ্ঞানে এগুলো দেওয়াকে বলা হয় সে ব্যালেন্স টানতে হবে। দুইটা দাগ মানে হচ্ছে হিসাব বিজ্ঞানের হিসাব শেষের পর হচ্ছে ব্যালেন্স টানা। তো এদিকে আমাদের আসতেছে কত, দেখো এদিকে আসতেছে হচ্ছে 5,000 টাকা, 5,000 টাকা, 15,000 টাকা থেকে 10,000 টাকা চলে গেলে হচ্ছে আসতেছে 5,000 টাকায়। এদিকে ব্যাংক ঋণ আছে 20,000 টাকা, ব্যাংক ঋণ আমি কোনো পরিশোধ করি নাই, সেই জন্য হচ্ছে ব্যাংক ঋণ থেকে গেছে। আর হচ্ছে এদিকে আমি সবগুলা করার পর আসতেছে হচ্ছে 47,000, 47,000 সাথে আবার হচ্ছে 6,000 যোগ করলে হচ্ছে 63 দিকে আগে গেলে এইটা আসতেছে কত, এটা আসতেছে ক্যালকুলেশন করলে হচ্ছে 58,000 টাকা। 58,000 আর 5,000 আর 20,000 কত হয়, এই 20,000 ছিল, এটা 20,000 হয়ে যায় 770। হ্যাঁ কি মিলে গেছে, দেখো দেখছো এই সমান হচ্ছে এই যা হচ্ছে হিসাব সমীকরণের এই ম্যাথটা হচ্ছে মিলে গেছে। এর পরের দিন হচ্ছে পরের ম্যাথ আমি এই কাজটা দেখাই দিব। কাজটা দেখানোর পর হচ্ছে আমি ওই তোমাদেরকে দলিলগুলো দেখাবো। দলিলগুলো দেখানোর পর হচ্ছে অধ্যায়ভিত্তিক ম্যাথগুলো করবা। কাজটা হচ্ছে আমি আগামীকাল করে দিব। তারপর হচ্ছে আমি ওই তোমাদের দলিলগুলো পড়াবো। ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা পড়ব হচ্ছে দ্বিতীয় অধ্যায় হিসাব বিজ্ঞানের লেনদেনের তৃতীয় অংশ। তৃতীয় অংশ আমরা পড়ব হচ্ছে আজকে দলিল সম্পর্কে। প্রথম পর্ব হচ্ছে চাল। চালান। চালান হলো পণ্য ক্রয় বিক্রয়ের প্রমাণ্য দলিল। কেমন পূর্ণ হতে হবে, এটা হচ্ছে ধারে পূর্ণ হতে হবে। ধারে পূর্ণ ক্রয় বিক্রয়ের প্রমাণ্য দলিল হচ্ছে চালান। চালানের মধ্যে থাকবে হচ্ছে, আমি একটু চালানের ঘর আঁকি দিই। এটা হচ্ছে ইনফ্লুয়েন্সিংয়ের জন্য আসবে হচ্ছে এটা লিখে রাখবা। আরেকটা হচ্ছে চালান, আমি হচ্ছে চালানের জন্য প্রথমে বক্স করবা। বক্স করার পর হচ্ছে প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের নাম লিখবা। এদিকে তারিখ লিখবা। তারপর আসে হচ্ছে ঠিকানা লিখবে, ঠিকানা লিখবা। তারপরে হচ্ছে একটা হচ্ছে বক্স আঁকবা। এদিকে যদি লিখো হচ্ছে ক্রেতার নাম, ঠিকানা লিখে পর
টাকা, দর পরিমাণ টাকা, দর পরিমাণ টাকা। এতটুকু লিখছি। এতটুকু লেখার পর হচ্ছে ভুল ত্রুটি সংশোধনযোগ্য লিখবি, দিকে ভুল ত্রুটি সংশোধনযোগ্য, এদিকে হচ্ছে বিক্রেতার স্বাক্ষর। এটা হচ্ছে পদার্থকে বিক্রেতা, পাবো হচ্ছে ক্রেতা। তো এদিকে হচ্ছে শর্ত, বিক্রয় শর্ত দিতে পারো, কথায় লিখবা, কথায় লিখবা। তারপর হচ্ছে 80, এটার মধ্যে মূলত হচ্ছে আমি হচ্ছে ক্রমিক নম্বর, আমি একটা ম্যাথ দেখাই দিই উদাহরণ থেকে। এখানে দিই হচ্ছে আমি একজন পূর্ণ হিসাব করি, এখানে তো পূর্ণ না, পূর্ণ হচ্ছে একটা আসবাবপত্র ক্রয়কারী প্রতিষ্ঠান হিসাব করি, বা হচ্ছে পূর্ণ ক্রয় দিই। আমি এখানে পূর্ণ ক্রয় করছি, যার হচ্ছে দর হচ্ছে 10 টাকা, পরিমাণ নিচে হচ্ছে 100টা, নিচে 10 টাকা করে 100টা জিনিস নেওয়ার পর হচ্ছে আমার এদিকে গুণ করলে কত হয়, আগে 100 লিখি, তারপর 1000 টাকা। তারপর আমাকে বাট্টা দিছে, বাট্টা থাকতে পারে নাও থাকতে পারে, এখানে হচ্ছে কারবারি বাট্টা আসবে, কারবারি বাট্টা আছে আমার 10%। তো এখানে 110% চলে গেলে হচ্ছে 100 টাকা, 100 টাকা এদিকে আসবে হচ্ছে 900 টাকা, সরি 900 টাকা। তো এভাবে হচ্ছে দিয়ে দিবে, বিক্রেতার স্বাক্ষর দিবে। এদিকে হচ্ছে তাই লিখবে 900 টাকা মাত্র। চালান হচ্ছে এভাবে, চালানের এতটুকু পড়লেই হবে, চালান হচ্ছে দ্বারা ক্রয় বিক্রয়ের জন্য যেটি প্রদান করা হয় সেটি হচ্ছে চালান। চালানের জন্য হচ্ছে চালান নাম্বার, ক্রেতার নাম, ঠিকানা, প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, তারিখ। তারপর হচ্ছে মালের বিবরণ, দর, পরিমাণ, টাকা, তারপর হচ্ছে হিসাব করবা, বাট্টা থাকলে কারবার বাট্টা লিখবা, কথায় লিখবে। তারপর হচ্ছে শর্ত হচ্ছে যদি কোনো একটি পণ্য দ্বারে ক্রয় করা হয়, যদি সেটির জন্য যদি কোনো কারবারি বাট্টা থাকে সেটি হচ্ছে বাদ দিয়ে দিব, কারবারি বাট্টা বাদ দিয়ে যেটি থাকবে এটা হচ্ছে চালানের মূল্য। তারপর আসি হচ্ছে বাউচার। বাউচার হচ্ছে দুই প্রকার, ডেবিট বাউচার, ক্রেডিট বাউচার। বাউচার হচ্ছে পণ্য ক্রয় বা যে কোনো বিষয়ের জন্য যদি বাউচার, দুইটা দেখি আমি, ডেবিট ডেবিট বাউচার আর ক্রেডিট বাউচার। ডেবিট বাউচার হচ্ছে ব্যয়ের জন্য লিখব, আর হচ্ছে আয়ের জন্য লিখব। হচ্ছে ডেবিট বাউচার হচ্ছে কোনো টাকা পেলে বিক্রি করলে হচ্ছে ডেবিট বাউচার। ডেবিট বাউচার পণ্য ক্রয় বা স্বপক্ষে ডেবিট হবে, যে পক্ষে হচ্ছে বিয়ে করা হবে। চালানে বাউচার সাথে ক্যাশ মেমো ধারাবাহিকতা নম্বর অনুযায়ী রেজিস্টার করা হবে। বাউচার হচ্ছে এখানে দেওয়া আছে, এখান থেকে দেখে নিবে, দেখে নিবে। আর ক্রেডিট বাউচার কেন প্রস্তুত করা হতো বলে দিছি, পণ্য বিক্রয় বা বিভিন্ন ধরনের আয়, শুধু মানে আয় না, বিভিন্ন ধরনের আয়, বিক্রি করলে আয় হবে, যদি উপভাড়া পাওয়া যায় এটিও আয় হবে প্রতিষ্ঠানের, এগুলো সবগুলা লিখবা। তারপর আসে হচ্ছে বাউচার শেষ, আমাদের আসে হচ্ছে ডেবিট নোট এবং ক্রেডিট নোট। ডেবিট নোট এবং ক্রেডিট নোট হচ্ছে ডেবিট নোট আর ক্রেডিট নোট। নোট এখানে এটা লিখবো কি জন্য, ক্রয় ফেরত। আমরা ক্রয় হিসাব জানি হচ্ছে ডেবিট, তো সেজন্য হচ্ছে ক্রয় ফেরতের জন্য লিখবো, ফেরতের জন্য ডেবিট নোট, বিক্রয় ফেরতের জন্য বিক্রয়। আমরা সবসময় জানি হচ্ছে ক্রেডিট, সেজন্য হচ্ছে বিক্রয় ফেরত ক্রেডিট হবে, বিক্রয় ফেরত নোট ক্রেডিট হবে। তাহলে হচ্ছে নোট ইয়াগুলা দেখে নিবা, ওই এখানে ফর্মুলা যেটা দেওয়া আছে এটা দেখে নিবা, তারপর হচ্ছে এটা লিখে দেখে নিবা। আর হচ্ছে এটা মনে রাখবা, ডেবিট নোট হচ্ছে ক্রয় ফেরতের জন্য, আর হচ্ছে ক্রেডিট নোট হচ্ছে ধারে বিক্রয়ের জন্য। এখানে ক্যাশ মেমো তো ছিল, ক্যাশ মেমো, আচ্ছা আমি ক্যাশ মেমো পড়িনি। ক্যাশ মেমোর কাজ হচ্ছে নয় বিক্রয়ের জন্য যেটি প্রদান করা হয় সেটিকে বলা হচ্ছে ক্যাশ মেমো। ক্যাশ মেমো 3টা কপি থাকে,
ক্যাশ মে ক্যাশ মেমোর কাজ হচ্ছে নগদে ক্রয় বিক্রয়ের জন্য। নগদে ক্রয় বিক্রয়ের জন্য হচ্ছে প্রদান করা হয় নগদ ক্যাশ মেমো। ক্যাশ মেমোর হচ্ছে তোমরা হচ্ছে দেখে নেবে চালানের মধ্যে সবকিছু চালানের মানে হচ্ছে চালান লিখবা হচ্ছে দ্বারে ক্রয় বিক্রয়ের জন্য, আর হচ্ছে ক্যাশ মেমো প্রদান করবে এখানে কারবারি ব্যাটা থাকলে এগুলো বাদ যাবে। আজকে অধ্যায় শেষ। অধ্যায় শেষের পর হচ্ছে আমরা যাব হচ্ছে সৃজনশীল প্রশ্ন করতে। সৃজনশীল আছে এখানে কয়টা অধ্যায়ে সৃজনশীল প্রশ্ন আছে হচ্ছে 8টা এগুলো করে দিব তোমাদেরকে। দাঁড়াও।